এভরিওয়ান আসসালামু আলাইকুম। বায়োলজি খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, কিন্তু আমাদের অনেকের কাছেই বায়োলজি জিনিসটাকে অনেকটা টাফ মনে হইতে পারে। এটা কেন? কারণ আমরা বায়োলজিটাকে ভিজুয়ালাইজ করতে পারি না। তো আজকের এই ভিডিও ক্লাসটির মাধ্যমে আমরা বায়োলজির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে রক্ত সঞ্চালন, সেই চ্যাপ্টারটা অ্যানিমেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখার পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা যদি জাস্ট খালি ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে টপিকগুলো পড়তে পারো, পরবর্তীতে জাস্ট খালি পার্ট রিডিং পড়লেই এনাফ হবে। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি রক্তের রং লাল। তবে শুধু এইটুকু জানলেই হবে না, আমাদেরকে আরও ডিটেলে জানতে হবে। আমাদেরকে জানতে হবে রক্ত জিনিসটা আসলে কি এবং এটি কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। রক্ত মূলত 3 প্রকার কণিকা দিয়ে গঠিত: লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এবং প্ল্যাটিলেট বা অনুচক্রিকা। এছাড়াও রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। এটির মধ্যেই রক্তের বাকি উপাদান লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা ভাসমান অবস্থায় থাকে, অতঃপর সারা দেহে সঞ্চালিত হয়। লোহিত রক্তকণিকার রং লাল হয় এর মধ্যে উপস্থিত একটি উপাদান হিমোগ্লোবিনের কারণে। রক্তে উপস্থিত এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনকে ফুসফুস থেকে সারা দেহে সঞ্চালিত করা এবং কার্বন ডাই অক্সাইডকে সারা দেহ থেকে ফুসফুসের মাধ্যমে নির্গত করা। লোহিত রক্তকণিকা আকারে গোল দ্বি-অবতল চাকতির মতো এবং এটি তৈরি হয় লাল অস্থিমজ্জায়। এই লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না এবং এর আয়ুষ্কাল 120 দিন। এবার কথা বলি শ্বেত রক্তকণিকা নিয়ে। শ্বেত রক্তকণিকাকে বলা হয় আমাদের দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, কারণ এগুলো প্রতিনিয়ত আমাদের দেহে আক্রমণকারী রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং এগুলো অ্যান্টিবডি গঠন করে, যা কিনা আক্রমণকারী বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করে দেয়। এছাড়া শ্বেত রক্তকণিকাতে একটি অনিয়তকার নিউক্লিয়াস থাকে। এবার কথা বলা যাক প্লাটিলেট বা অনুচক্রিকা নিয়ে। অনুচক্রিকার উৎপত্তিও লাল অস্থিমজ্জা থেকে। এটি এক ধরনের বিশেষ কণিকা যা আমাদের দেহে রক্ততঞ্চন নামক প্রক্রিয়া সম্পাদন করে। রক্ততঞ্চন হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। মাঝে মধ্যে বিভিন্নভাবে যদি আমাদের দেহের কোনো রক্তনালী কেটে যায়, তাহলে রক্ততঞ্চনের মাধ্যমে সেখানটায় রক্ত জমাট বাঁধে। এবার দেখা যাক রক্ত আমাদের দেহে আসলে কি কাজ করে। প্রথমত, রক্ত ফুসফুস থেকে অক্সিজেন সারা দেহে পৌঁছায় এবং সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পৌঁছে দেয়। দ্বিতীয়ত, রক্ত খাদ্যের বিভিন্ন অংশকে ক্ষুদ্রান্ত থেকে সারা দেহের প্রতিটি কোষে পৌঁছে দেয়। তৃতীয়ত, রক্ত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়াকে আমাদের লিভার থেকে কিডনিতে পৌঁছে দেয়, যা এক সময় ইউরিনের মাধ্যমে নির্গত হয়। চতুর্থত, রক্ত আমাদের দেহকে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে, এমনকি এটি আমাদের দেহের তাপমাত্রা বজায় রাখে। দৈনন্দিন কাজে একটু অসতর্ক হলেই আমরা ভুলবশত আমাদের আঙ্গুল কেটে ফেলতে পারি। এক্ষেত্রে অনেক সময় আমাদের চামড়ার পাশাপাশি রক্তনালীও কেটে যেতে পারে। এক্ষেত্রে প্রচুর রক্তক্ষরণ হতে পারে এবং এর ফলে আমাদের ধমনী থেকে বিভিন্ন রক্তকণিকা যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা বেরিয়ে যেতে পারে। অনুচক্রিকা রক্ততঞ্চনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনুচক্রিকা একটি উপাদান ক্ষরণ করে যার নাম থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে রক্তে উপস্থিত প্রথ্রম্বিনের সাথে রিঅ্যাক্ট করে একে থ্রম্বিনে পরিণত করে। এই থ্রম্বিনই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে রূপান্তরিত করে। এরপর এই ফাইব্রিনগুলো একটা একটা করে ক্ষতস্থানে পৌঁছে যেতে থাকে। এই সুতার মতো ফাইব্রিনগুলোই ক্ষতস্থানে পৌঁছে ফাইব্রিন জালকের সৃষ্টি করে এবং এই ফাইব্রিন জালকের মধ্য দিয়েই রক্ত নির্গত হওয়ার সময় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তের তরল অংশ এবং অন্যান্য উপাদান আটকে যায়। ফলে রক্ত জমাট বাঁধে আর রক্তক্ষরণ হয় না।
লোহিত রক্তকণিকা আটকে যাওয়ায় জমাটটি লালচে দেখায়। এভাবেই রক্ততঞ্চনের মাধ্যমে রক্তপাত বন্ধ হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো এই পর্যায়ে মানব হৃৎপিণ্ডের গঠনটা দেখে আসি। মানব হৃৎপিণ্ড মূলত 4টি প্রকোষ্ঠে বিভাজিত। উপরের দুটিকে বলা হয় অ্যাট্রিয়াম বা অলিন্দ এবং নিচের দুটিকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। আন্তঃএট্রিয়াল পর্দা দুটি এট্রিয়ামকে পৃথক করে রাখে এবং আন্তঃভেন্ট্রিকুলার পর্দা দুটি ভেন্ট্রিকলকে পৃথক করে রাখে। ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকল একটি ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে পরস্পর থেকে পৃথকীকৃত থাকে, যার মধ্যে 3টি ঝিল্লি রয়েছে। অন্যদিকে বাম এট্রিয়াম ও বাম ভেন্ট্রিকল পরস্পরের সাথে একটি বাইকাসপিড ভালভের মাধ্যমে বিভক্ত থাকে, যাতে 2টি ঝিল্লি রয়েছে। বাইকাসপিড কপাটিকাকে আবার আদর করে মাইট্রাল ভালভও বলা হয়ে থাকে। এই এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকাগুলোর এক প্রান্ত অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল ছিদ্রের মুখে এবং অপর প্রান্ত ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরের গাত্রে কর্ডি টেন্ডেনি নামক তন্তুর সাহায্যে যুক্ত থাকে, যেগুলো আবার প্যাপিলারি মাসলের সাথেও যুক্ত থাকে। এইগুলোর সংকোচন ও প্রসারণই কপাটিকাগুলো নিয়ন্ত্রণ করে। বাম পালমোনারি ধমনী ও অ্যাওর্টার মধ্যেও কপাটিকা রয়েছে। এগুলোকে বলা হয় পালমোনারি কপাটিকা ও অ্যাওর্টিক কপাটিকা। এ দুটি কপাটিকার অর্ধচন্দ্র আকৃতির জন্য এদেরকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা সেমিলুনার ভালভ বলা হয়ে থাকে। হৃৎপ্রকোষ্ঠগুলোর প্রাচীরের পুরুত্ব এদের কাজের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম হয়ে থাকে। অ্যাট্রিয়ামের প্রাচীরগুলো থেকে ভেন্ট্রিকলের প্রাচীরগুলো অধিক পুরু হয়ে থাকে, কারণ ভেন্ট্রিকলের অধিক পরিমাণ চাপ রক্তের উপর প্রয়োগ করতে হয়। বাম ভেন্ট্রিকলই রক্তকে অধিক পরিমাণ চাপ দিয়ে সারা দেহে প্রবাহিত করে, তাই বাম ভেন্ট্রিকলের পর্দা ডান ভেন্ট্রিকলের পর্দার প্রাচীরের চেয়ে বেশি পুরু। সাইনোএট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অব হিজ এবং পারকিনজি ফাইবার্স হচ্ছে বিশেষ ধরনের রূপান্তরিত সংযোগী টিস্যু। এগুলো থেকে যে অ্যাকশন পটেনশিয়ালের সঞ্চার হয় তার ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমেই হার্টবিট উৎপন্ন হয় এবং হার্টের মাধ্যমে রক্ত সঞ্চালিত করতে সহায়তা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, হৃৎপিণ্ডের গঠন তো দেখা হলো, এবার প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত কিভাবে চলাচল করে। চলো এটিও দেখে নেওয়া যাক। মনে করো একটি রক্তকণিকার গতিপথ কি তা বোঝার জন্য তুমি একটা লোহিত রক্তকণিকার উপরে চড়ে বসেছ। সবার আগে তুমি ঊর্ধ্ব বা নিম্ন মহাশিরার মাধ্যমে পৌঁছাবে হচ্ছে ডান অ্যাট্রিয়ামে। ডান অ্যাট্রিয়ামে প্রবেশের প্রায় সাথে সাথেই তুমি প্রচণ্ড চাপের মাধ্যমে বাম ভেন্ট্রিকলে প্রবেশ করবে এবং তোমার গতিপথ একটি কপাটিকার মধ্য দিয়ে হবে, যেটি হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। উল্লেখ্য, হৃৎ কপাটিকাগুলোর মধ্য দিয়ে রক্ত কেবল একটি দিকেই প্রবাহিত হতে পারে। ডান ভেন্ট্রিকলে প্রবেশের প্রায় সাথে সাথেই তুমি আবারও প্রচণ্ড চাপ অনুভব করবে এবং পালমোনারি সেমিলুনার কপাটিকা হয়ে ফুসফুসে প্রবেশ করবে। ফুসফুসে প্রবেশ করার পর তুমি রক্তধমনিকা হয়ে ফুসফুসের অ্যালভিওলাসের চারপাশে অবস্থিত কৌশিক নালীতে উপস্থিত হবে। এখানে তোমার লোহিত রক্তকণিকাটি অক্সিজেন দ্বারা পরিপূর্ণ হবে এবং তোমার রক্তের বাকি উপাদান থেকে কার্বন ডাই অক্সাইড পৃথকীকৃত হবে। এরপর তুমি লোহিত কণিকাটির উপর বসে পালমোনারি শিরার মাধ্যমে আবারও হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে প্রবেশ করবে। বাম এট্রিয়ামে প্রবেশের সাথে সাথেই তুমি আবারও আগের মতো প্রচণ্ড চাপ অনুভব করবে এবং বাম ভেন্ট্রিকলে উন্মুক্ত হবে। এটি তোমার সর্বশেষ প্রকোষ্ঠ। এরপরে বাম ভেন্ট্রিকলে প্রচণ্ড চাপের সম্মুখীন হয়ে তুমি অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে সঞ্চালিত হবে। এই অ্যাওর্টা বা মহাধমনী সারা দেহে বিভিন্ন ভাগে বিভক্ত হয় এবং সবশেষে কোষের কাছাকাছি যে কৌশিক জালিকায় আবারও কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তে পরিণত হয় এবং
আবারও ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা যে কোনো একটি হয়ে তোমার হৃৎপিণ্ডে প্রবেশ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তো হৃৎপিণ্ডের গঠন এবং এর কাজ সম্পর্কে জানা গেল। এবার চলো হৃৎপিণ্ডের বিভিন্ন রোগবালাই এবং তার নিরাময় দেখা যাক। আমরা জানি হৃৎপিণ্ড হচ্ছে দেহের সেই পাম্পিং মেশিনটি যা দেহের বিভিন্ন প্রান্তে রক্ত এবং পুষ্টি পৌঁছে দিয়ে থাকে। এক প্রকার বিশেষায়িত পেশি যা সংকুচিত ও প্রসারিত হয়ে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় পিসমেকার। মূলত সাইনোএট্রিয়াল নোডকেই পিসমেকার বলা হয়ে থাকে। সাইনোএট্রিয়াল নোডে ডিফাইন করে একটি হার্ট প্রতি মিনিটে কতবার স্পন্দিত হবে। বিশ্রামরত অবস্থায় মূলত হৃদস্পন্দনের সংখ্যা থাকে মিনিটে 60 থেকে 80টি। যদি কোনো কারণে এই হৃদস্পন্দনের সংখ্যা কমে আসতে থাকে এবং 60-র নিচে চলে যায়, তাহলে এই সিচুয়েশনকে বলে ব্রাডিকার্ডিয়া। হৃদস্পন্দনের সংখ্যা কমে গেলে আমাদের দেহে অক্সিজেনের সরবরাহও কমে আসে, যা অবসাদ এবং মাথা ঘোরার সৃষ্টি করতে পারে। পেসমেকার হচ্ছে একটি ক্ষুদ্র বৈদ্যুতিক যন্ত্র যা হৃৎপিণ্ডে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে স্পন্দনের হার স্বাভাবিক করে। পেসমেকারগুলো মূলত আমাদের ক্লাভিকলের নিচে স্থাপন করা হয় এবং এগুলো তারের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত থাকে, যাদেরকে বলা হয় লিড। এই লিডগুলোর মাধ্যমে পেসমেকার মানুষের হৃৎপিণ্ডের স্পন্দন পরিমাপ করতে পারে। যদি হৃদস্পন্দন উল্লেখযোগ্য হারে কমে যায়, তাহলে এই পেসমেকার আমাদের হৃৎপিণ্ডে ইলেকট্রিক্যাল সিগন্যাল সঞ্চার করে এবং তা ক্রমান্বয়ে হৃৎপিণ্ডের হৃদস্পন্দনকে স্বাভাবিক করতে পারে। দেহের অন্যান্য টিস্যুর মতো হৃৎপেশিরও দরকার হয়ে থাকে অক্সিজেনের সরবরাহ, এবং এই সরবরাহ নিশ্চিত করে করোনারি আর্টারিগুলো। এই করোনারি আর্টারিগুলোতে মাঝে মধ্যে চর্বি জমা হয়ে এর গতিপথকে বন্ধ করে দিতে পারে বা আংশিক আটকে রাখতে পারে। এমনকি চর্বির অতিরিক্ত চাপে এই আর্টারিগুলো ফেটেও যেতে পারে, যেখানে স্বাভাবিকভাবেই রক্ত তঞ্চন হয় এবং এই পথটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে হৃৎপিণ্ডের ওই অংশটিতে আর অক্সিজেন পৌঁছায় না, ফলে ওই টিস্যুগুলো মারা যেতে থাকে। এই পুরো ব্যাপারটি আস্তে আস্তে হার্টের একটা অংশকে অকেজো করে দিতে পারে এবং ফলস্বরূপ হার্টবিট কমে যেতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় হৃৎপিণ্ডের বেশিরভাগ অংশই আর কর্মক্ষম থাকছে না। এই পরিস্থিতিকেই আমরা হার্ট অ্যাটাক নামে অবহিত করে থাকি। হার্ট অ্যাটাক হলেই যে একজন অজ্ঞান হয়ে সিনেমার মতো পড়ে যাবে তা কিন্তু না। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সামান্য বুকে ব্যথা হতে পারে, কিংবা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাতে ব্যথা হতে পারে, গলায় ব্যথা হতে পারে, পেটের পেশিতে ব্যথা হতে পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, এমনকি শরীর ঘামতে পারে। এগুলোকে হার্ট অ্যাটাকের লক্ষণ বলা হয়ে থাকে। এরকম কোনো লক্ষণ দেখা দিলে রোগীকে অতি সত্বর হাসপাতালে পৌঁছাতে হবে, কারণ যত দ্রুত হাসপাতালে পৌঁছানো যাবে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি বাড়বে। বড় ধরনের সার্জারি ছাড়াই হৃৎপিণ্ডের রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনীগুলোকে পুনরায় প্রশস্ত করার পদ্ধতিকে বলা হয় এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টির প্রকারভেদ অনুসারে ওই ক্ষুদ্র নালীটির ভেতরে বেলুন কিংবা স্টেন্টিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জিনিস ঢুকিয়ে সেই যে চর্বি স্তরটি রয়েছে সেটিকে অপসারণ করা হয়ে থাকে। এই পদ্ধতিটি বেশ নিরাপদ এবং কোন ধরনের রক্তপাত ছাড়াই সংঘটিত হতে পারে, যার ফলে এনজিওপ্লাস্টি সারা বিশ্বজুড়েই বেশ পরিচিত একটি চিকিৎসা পদ্ধতি। একজন সার্জন যখন
কোনো রোগীর বুক কেটে উন্মুক্ত করে হার্টে কোনো প্রকার অপারেশন করেন সেটিকেই মূলত ওপেন হার্ট সার্জারি বলা হয়ে থাকে। এক্ষেত্রে প্রথমে রোগীর কলার বোনটি কেটে দুই ভাগ করা হয় এবং রক্তবাহিকাগুলোকে একটি হৃৎফুসফুস যন্ত্রের সাথে যুক্ত করা হয়। করোনারি বাইপাস সার্জারির ক্ষেত্রে দেহের অন্য অংশ থেকে রক্তবাহিকা কেটে এনে হৃৎপিণ্ডের সেই অকেজ রক্তনালিকাকে প্রতিস্থাপিত করা হয় এবং ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যক্রম পুনরায় স্বাভাবিক করা হয়। তো জনগণ, কেমন লাগলো আজকের এই ক্লাসটি? অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবা। আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম মোহাম্মদ আশরাফুল ইসলাম শিমুল। বর্তমানে পড়াশোনা করছি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।